চকবাজারে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহতের সংখ্যা এখন ৬৮। এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের, সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা। বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। সিভিল এভিয়েশনের মামলা, পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা শিমলাকে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল, ছাত্রদলের মোস্তাফিজ আনিস পরিষদ, কোটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল ঘোষণা। রাজধানীতে 2 হিমাগার থেকে 1200 মন পচা খেজুর ও 500 মন মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ, 32 লাখ টাকা জরিমানা। সরবরাহ হতো নামি দামি সুপার শপে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। প্রাণ হারালেন রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধ আরও একজন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো 68 জনে। সোমবার রাত 11:15টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেনের দেহের 28 ভাগ পুড়ে গিয়েছিল। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিকশা চালাতেন বলে জানিয়েছেন তার স্বজনরা। ঘটনার দিন আনোয়ার হোসেন চুড়িহাট্টায় রিকশা চালাচ্ছিলেন। আনোয়ারের সন্তানদের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও স্বজনরা। বাবা কাজের থেকে আসার টাইমে আমার বোনরে ফোন দিছে, তুমি কি খাইবা? কইছে আব্বা আমি পোলাও খাবো। কয় তাহলে আমি পোলাও নিলাম। পোলাও আনতে গেছিল আমার বাপে, পোলাও আনতে যায়া আব্বা ডাকে আমি গেছি যাওয়ার পরে আমি আব্বা কি আমার ডাকছেন, হ্যাঁ এমনি মাথায় লেগেছে, কথা কয় না। আমি পানি খেবা কয় না। আমি কই কি গলা হুগায় গেছে, পানি দিছি, একটা পানি দিছি আর সরকারের কাছে আবেদন, আমার ভাই সুবিচার চায়, ওর সংসার কিভাবে বাঁচবে সেই তিনি ব্যবস্থা করে দেয় সরকারে, নাইলে ওরা সারে বাঁচবে, ওদের কেউ নাই আগে পরে। এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সোমবার সকালে নগর ভবনে সমন্বিত সভায় তিনি কথা বলেন। সভায় পুরান ঢাকাকে নিরাপদ করতে 2টি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। অন্যদিকে অগ্নিকাণ্ড পরবর্তী করণীয় সভায় শিল্পমন্ত্রী ঘোষণা দেন, আগামী 6 মাসের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেয়া হবে। প্রশাসনের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরাও। নিমতলির অগ্নিকাণ্ডে শতাধিক মৃত্যুর ঘটনার পর দাবি ওঠে পুরানো ঢাকা থেকে কেমিক্যাল সহ সব ধরনের ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা সরিয়ে নেয়ার। সে সময় সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা নানা তৎপরতা শুরু করলেও এর দৃশ্যমান বাস্তবায়ন দেখা যায়নি। এবার চুড়িহাট্টা ট্র্যাজেডির পর আবারও সব মহল থেকে সেই পুরানো দাবি উঠেছে, নিরাপদ করতে হবে ঢাকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র। ওয়্যার হাউসটা দূরে থাকতে পারেন, কিন্তু আপনাদের বিজনেসটা অফিস থাকতে পারে, এভাবে কিন্তু আমরা আপনাদের ব্যবসা চলমান থাকুক। পুরান ঢাকাকে আমরা কিছু সেগমেন্টে ভাগ করব, কয়টা সেগমেন্ট আমরা করতে পারি, সেগমেন্ট করে এটা আধুনিকায়নের একটা সোয়া নিয়ে আসবো আমরা। 28 ফেব্রুয়ারি থেকে কারখানা স্থানান্তরের জন্য 2টি টাস্ক ফোর্স কাজ করবে বলে জানায় পুলিশ। কারখানা না সরালে ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণাও দেন মেয়র। সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা স্থানান্তরে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। আমরা অবশ্যই রেসপন্সিবল, ব্যবসায়ীরা তো মানুষ, তো সুতরাং আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশনগুলি খুবই দরকার। সকল গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো যে আপনারা খোঁজ খবর দেন আমাদেরকে। এবার যে নামবো একেবারে সত্যিকার অর্থে হাটঘাট বেঁধে, আমাদের আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। 1 এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। এদিকে আগামী 6 মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী। ঢাকা শহরের রেসিডেন্সিয়াল জায়গায় কোনো কেমিক্যাল হোয়াটএভার
হ্যাজার্ডাস কোনো কিছু থাকতে পারবে না, এদেরকে এখান থেকে সরাতে হবে। দুইটা পাশাপাশি থাকতে পারে না। 6 মাসের মধ্যে আমরা এটাকে যেটা টার্গেট দিয়েছি অবশ্যই আমরা, এবং কোথায় রিলেট করছে ইতিমধ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে। দে আর ওয়ার্কিং অন ইট। প্রচলিত নীতিমালা যেগুলো আছে সেগুলো আমরা তোয়াক্কা করব না। দিস ইজ স্টেট ইমার্জেন্সি। আপনারা দাপ্তরিক এই নিয়ম কানুনের মধ্যে এটাকে আবদ্ধ রাখবেন না আর এক্সপ্লেনেশন দেবেন না। আই ওয়ান্ট টু সি ইট ইন নেক্সট মিটিং। 6 মাসের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমরা করতে পারবো, এবং আপনাদের এখানে সহায়ক যে সংস্থাগুলি আছেন আপনারা যদি সহযোগিতা করেন উইল বি সাকসেসফুল। প্রতিবার মারা যাবো আর আমরা এই বক্তব্য দেবার মিটিং করবো, এটা যেন আর না হয়। জায়গা বরাদ্দের আগে 6 মাস সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শও দেন মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পালন করা হলো একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করেন শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে সোমবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশেও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। রাজশাহীতেও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চকবাজার ট্র্যাজেডিতে আনুমানিক অর্ধশতাধিক আহত এবং নিহত হয়েছে। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। অগ্নি দুর্ঘটনায় এমনই একটি ভয়াবহ, আমরা অবশ্যই আজকে দোয়া করি এবং প্রত্যাশা করি যে এই ধরনের দুর্ঘটনা দেশে যেন আর না ঘটে। যে প্রাণহানি ঘটেছে তা জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আন্তরিকভাবে আমরা কামনা করছি যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। যশোরে জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারি, বেসরকারি বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে স্কুল কলেজগুলোতে শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন। চকবাজারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার শোক দিবস ঘোষণা করেছেন। রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী আমার স্কুলের যে পতাকা এটা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এর আগে অগ্নিকাণ্ডে নিহত কুড়িগ্রামের 3 যুবকের পরিবারকে সহায়তা দেয় জেলা প্রশাসন। খুলনায় কালো পতাকা উত্তোলন করে চকবাজারের চুড়িহাট্টার আগুনে নিহতদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। এছাড়া বরিশাল, ঝালকাঠি সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে চকবাজারে ভয়াবহ আগুনের প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, একে অপরকে দোষারোপ করে দায় এড়ানোর সুযোগ নেই। চকবাজারের আগুন নিয়ে আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন উচ্চ আদালত। মঙ্গলবার এ বিষয়ে 3টি রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে বিতর্ক চলছেই। সেই সঙ্গে চুলচেরা বিশ্লেষণ চলছে পুরান ঢাকাকে নিরাপদ করতে 9 বছর আগের উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও। এমন বাস্তবতায় উচ্চ আদালত বললেন, একে অপরকে দোষারোপ করে দায় এড়ানোর সুযোগ নেই। কাউকে না কাউকেই 67 জনের প্রাণহানির দায় নিতেই হবে। চকবাজারের আগুন নিয়ে রিটের শুনানির আগে কথা বলেন উচ্চ আদালত। কাউকে না কাউকে দায় নিতে হবে। আমরা একজন আরেকজনের উপরে দায় চাপিয়ে দিয়ে রক্ষা পাবো না। এবং আদালত বলেছেন যে আমাদের যে অর্থনৈতিক উন্নতি সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এই সমস্ত ঘটনার কারণে আমাদের উন্নতি চাপা পড়ে যাচ্ছে। এদিন পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন ও কেমিক্যাল গোডাউন সরানোর বিষয়ে 9 বছরের আগের সুপারিশ বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে এটার অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটা কারণ বা কে দায়ী ছিল বা অবহেলা ছিল বা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে পরবর্তীতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমরা রোধ করতে পারবো, সেটা ওনাদের কাছে থেকে রিপোর্ট আসার পরেই আমরা ভালোভাবে জানতে পারবো এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মঙ্গলবার চকবাজার নিয়ে রিটের শুনানির দিন ধার্য করেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চকবাজার সহ পুরান ঢাকার কোথাও কোনো রাসায়নিক গোডাউন রাখা যাবে না। কোনো গোডাউন পাওয়া গেলে
এলাকাবাসীকে সংগঠিত হয়ে তা সরানো ও পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার সন্ধ্যায় চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করে তিনি একথা বলেন। নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আবাসিক এলাকায় কোনো রাসায়নিক গোডাউন রাখা যাবে না বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। এক্ষেত্রে নিজেরা সংগঠিত হওয়ার পাশাপাশি পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি। এর আগে চুড়িহাট্টার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন ও অগ্নিদগ্ধ হয়ে স্বজন হারানোদের সঙ্গে কথা বলেন কামরুল ইসলাম। কোনো রাজ্য পদার্থে গোডাউন থাকতে পারবে না। তোমরা প্রত্যেকটা খোঁজ খবর নাও এবং যেটাই তোমাদের সন্দেহ হবে সেখানে পুলিশকে থানায়, নিকটস্থ থানায় তোমরা সাথে সাথে থানায় জানাও। এটা হচ্ছে প্রত্যেকের দায়িত্ব। আমাদের নিজের সেফটির জন্য আমাদের প্রত্যেকের স্ব-উদ্যোগে এই দায়িত্বটা পালন করতে হবে। এলাকায় আমরা শনাক্ত করব কোথায় কোন গোডাউন আছে, আমরা প্রশাসনকে সাথে সাথে জানাবো, প্রশাসন ব্যবস্থা নেবে। অন্য প্রসঙ্গ, ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের। সোমবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান ও রাজনৈতিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে। এদিকে ঘটনার নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের কেটেছে 10 বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25 ফেব্রুয়ারি এলেই নিহত সামরিক কর্মকর্তাদের স্বজন, বন্ধু, সহকর্মী জড়ো হন বনানী সামরিক কবরস্থানে। শহীদ সেনা সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এটা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায় এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। 10 বছর ধরে শোক বয়ে চলা এই মানুষগুলো হারিয়েছে তাদের আপনজন। এমন ঘটনা যেন আবারও না হয়, তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা। কি নির্যাতন, কি ব্যথা, কি কষ্ট, কত বড় হারানো, সেটা চিন্তা করা যায় না। এদিকে বিএনপির পক্ষ থেকেও পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি, ফলে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে যে এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল। বর্বরচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে উচ্চ আদালতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বর্বরচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে উচ্চ আদালতে, যেমনটা আমরা আগের রিপোর্টে দেখছিলাম। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি উচ্চ আদালতের রায়। এদিকে বিস্ফোরক আইনের মামলায় ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল বলছেন, আসামির সংখ্যা বেশি হওয়ায় এই ধীরগতির কারণ। আফজাল হোসেনের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এরই মধ্যে হত্যা মামলার রায় হয়েছে বিচারিক ও উচ্চ আদালতে। হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় 139 আসামির মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন এবং 200 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় উচ্চ আদালতে। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতের রায় প্রকাশ হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা মুক্তি পাবেন। বিস্ফোরক মামলার ধীরগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। রায়ের কপি আমরা হাতে পেলে যারা ফাঁসির আদেশ বহাল আছে কিংবা যাদের যাবজ্জীবন সাজা হয়েছে তাদের পক্ষে আমাদের আপিল অথবা লিভ টু আপিল, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য,
সেটি আমরা ফাইল করব। যে সমস্ত আসামির স্বল্প মেয়াদে সাজা হয়েছে 2 বছর, 5 বছর, 10 বছর, অনেক আসামির এই 10 বছর পর্যন্ত সাজা ইতিমধ্যে জেল কোডের বিভিন্ন রেয়াত সহ প্রায় ঘাটা শেষ হয়ে গেছে। কিন্তু এই আসামিরা বিস্ফোরক মামলা থাকার কারণে এই বের হতে পারছে না। অ্যাটর্নি জেনারেল জানান, উচ্চ আদালতের রায় লেখা শেষ পর্যায়ে, আসামির সংখ্যা বেশি হওয়ায় বিস্ফোরক মামলার ধীরগতি বলেও জানান তিনি। বিচারপতিরাও যেরকম খুব চুলচেরা বিশ্লেষণ করে বিচার করার চেষ্টা করছেন, সেই জন্যই রায় প্রকাশ হতে হয়তো দেরি হচ্ছে। হত্যা মামলার ব্যাপারে ফয়সলা হয়ে যায় আপিল বিভাগে, তাহলে তো বিস্ফোরক মামলার বিষয়ে অনেকটাই কারো কারো ক্ষেত্রে হয়তো অকার্যকর হয়ে যাবে। পিলখানা হত্যা মামলায় মোট আসামি করা হয় 850 জনকে। আসামির বিচারে এটিকে বিশ্বের সর্ববৃহৎ ফৌজদারি মামলা হিসেবেও ধরা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ওঠা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব মেলেনি বিমান প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কাছেই। প্রতিমন্ত্রীর দাবি, 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই বিমানে ওঠা সম্ভব নয়। তদন্ত কমিটি বলছে খতিয়ে দেখার পরই এ বিষয়ে জানানো যাবে। এদিকে র্যাব বলছে কথিত ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ আহমেদ, তার শরীর থেকে নকল বোমা উদ্ধার করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীকে প্রবেশের পর বিমানে ওঠা পর্যন্ত ডিঙাতে হয় 4টি নিরাপত্তা স্তর। নিরাপত্তা কর্মীদের সামনে প্রদর্শন করতে হয় মোবাইল, মানিব্যাগ, এমনকি সামান্য চাবি ডিঙো। মেশিনের মাধ্যমে স্ক্যান করা হয় তার পুরো দেহ। সেখানে প্রশ্ন ওঠে, নকল কিংবা আসল যাই হোক, বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলেন একজন যাত্রী। এর আগেও বেশ কয়েকবার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হয়েছে বেশ কয়েকটি তদন্ত কমিটি, কিন্তু কোনো কিছুতেই উন্নতি হয়নি বিমানের নিরাপত্তার। বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষ এখনই নিরাপত্তা নিয়ে যথাযথ ভূমিকা না নিলে ভবিষ্যতে ঘটতে পারে আরও বড় ধরনের দুর্ঘটনা। সেখানে হয়তো কোনো ল্যাক্স ছিল, যদি সে আদৌ কমপ্লিটলি প্লাস্টিকের হয় তখন হয়তো মেটালে আসবে না, কিন্তু তার বডি সার্চে বা স্ক্যানিংয়ে আসা উচিত। তো বাকি তদন্তে জানা যাবে। তবে যেহেতু সে ঘটনাটা ঘটিয়ে গেছে, আমাদের এই ব্যাপারে একটা বলা যায় ওয়েক আপ কল, যে ভবিষ্যতে যেন আমাদেরকে আরও সতর্ক থাকি, আমরা এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। এদিকে বিমান প্রতিমন্ত্রী সোমবার দুপুরে বিমানবন্দরে এসে সংবাদকর্মীদের নিয়ে যান যে জায়গা এবং যে মেশিনের মাধ্যমে স্ক্যান করে বিমানবন্দরে প্রবেশ করেছিল কথিত ছিনতাই চেষ্টাকারী সে জায়গায়। এরপর সাংবাদিকদের সামনে স্ক্যান করা হয় কয়েকজন যাত্রীর মালামাল, তবে সেখানে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে বিমান সচিব জানান, ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত কমিটিকে 5 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করা কোনোভাবেই সম্ভব নয়, তবে পিস্তল নিয়ে বিমানের ভেতরে কিভাবে প্রবেশ, এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি তাদের কারো কাছেই। কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। এদিকে র্যাব জানায়, কথিত ছিনতাইকারীর দেহ তল্লাশি করে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তার শরীরে যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে, সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই, এটা একদম ফেক একটা জিনিস। রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে উঠতে পিস্তল নিয়ে ককপিটে এক যুবক প্রবেশের চেষ্টা করে। বিকেল 5:41 চট্টগ্রামে অবতরণের পর সেনাবাহিনী, বিমান বাহিনী ও র্যাব বিমানটি ঘিরে ফেলে। পরে মাত্র 8 মিনিটে প্যারা কমান্ডো অভিযানে নিহত হয় কথিত ছিনতাইকারী। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় সন্ত্রাস বিরোধী ও বিমান নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার রাত 9টায় সিভিল এভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। নিহত পলাশ আহমেদ ও অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা করা হয়। এদিকে বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদকে শনাক্ত করেছে তার পরিবার। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামে। পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশ উশৃঙ্খল ছিল বলে জানিয়েছে তার বাবা। তিনি জানান, 1 বছর আগে চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করে পলাশ। জেলা প্রতিনিধি শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
কলেজে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর থেকে হ্যাঁ মনে করেন অবৈধ কথাবার্তা হতো না, মনে করেন ওই জানা যায় আগে মনে করেন বিয়ে সাথে করছে, নিজে নিজে বাপ মারও হোনা নাই, টাকা পয়সা নষ্ট করলে তারপর হ্যাঁ আমি টাকা দিতাম না। গত শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে ঢাকায় আসে পলাশ। উচ্ছৃঙ্খল জীবনের অধিকারী পলাশ ছিল পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামের বাসিন্দা মুদি দোকানদার পিয়ার জাহান সর্দারের 4 সন্তানের মধ্যে সে দ্বিতীয়। সিমলারে 10 মাস আগে আমাদের বাসা আইছে, রাত্রে আইসে রাত্রে চলে গেছে। মনে করেন 1-1.5 মাস পরে আবার হয়তো আইসে, আবার ইয়ার মধ্যে আমরা ফেসবুকে দেখছি যে হার বিয়ে হয়েছে। স্থানীয় তাহেরপুর সিনিয়র মাদ্রাসা থেকে 2011 সালে দাখিল পাশ করে পলাশ আহমেদ। পরে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে যায় সে। যুক্ত হয় ঢাকায় গান ও অভিনয়ের সঙ্গে। 1 বছর আগে বিয়ে করে চিত্রনায়িকা শিমলাকে। এটিই তার জীবনের কাল বলে দাবি এলাকাবাসীর। দুবাই গেছে, মালয়েশিয়াতে গেছে, বিভিন্ন দেশ ঘুরতে যায়, কিন্তু থাকে না। 2 মাস 3 মাস থেকে আবার এসে পড়ে। নায়িকা লগে শুটিং করতে গিয়ে গানের ইয়াদ নামছে, বাবার তেনে সময় টেহা নিত নিয়ে না এই চাকরি ঢুকছে আর কি। ঢুকিয়া ওই মানে এই অবস্থা হয়েছে, অনেক কদিন পর আবার বিদেশ যায়। সিমলাকেও জিজ্ঞাসাবাদ করার দরকার 100%। আমি এটা বলতেছি, ওকে জিজ্ঞাসা করলে এটা বাইরে হয়ে যাবে কি ঘটনাটা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিবি জাহান নামে পলাশ আহমেদের একটি অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে দেয়া ছবিগুলো তার বাবা পিয়ার জাহান শনাক্ত করে বলে জানায় পুলিশ। সে মানে এলাকাবাসীর কাছ থেকে যে বিভিন্ন সময় দুবাই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টাকা পয়সা নিত, তার বিরুদ্ধে একটা চিটিং এর তার অভ্যাস ছিল। এর আগে 2014 সালে বগুড়ার সদর উপজেলায় মেঘলা নামে একজনকে বিয়ে করেন পলাশ। পরে তাদের ডিভোর্স হয়ে যায়। তবে তাদের 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল ইসলামের করা আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 2-এ অভিযোগ গঠন শুনানির পর্যায়ে রয়েছে। বড় পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। ডাকসু প্রসঙ্গ, শেষ দিনে ডাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সবগুলো ছাত্র সংগঠনের প্রার্থীরা। এর আগে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে ছাত্রদল, বাম ছাত্রজোট ও কোটা আন্দোলনকারীরা। এদিকে আলাদা প্যানেল দিয়েছে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ। পদবঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্যানেল দিলেও আলোচনা করে সমাধানের আশা ছাত্রলীগ সভাপতির। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্যানেল তুলে ধরেছে ছাত্র সংগঠনগুলো। নুরুল হক নুরুকে ভিপি ও রাশেদ খানকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে কোটা আন্দোলনকারীরা। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য আমরা কাজ করব প্রশাসনের সাথে। আমাদের এজেন্ডা থাকবে যে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন বন্ধ করে ক্যাম্পাসকে গণতান্ত্রিক করা। বাম ছাত্রজোট লিটন নন্দীকে ভিপি ও উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী করে অংশ নিচ্ছে নির্বাচনে। সাদেকুল ইসলাম সাদেক এজিএস পদে 2 জোটের পক্ষে তিনি নির্বাচন করবেন। ছাত্রদল শেষ মুহূর্তে ঘোষণা করে তাদের প্যানেল। মোস্তাফিজুর রহমানকে ভিপি, আনিসুর রহমানকে জিএস করে নির্বাচনে অংশ নিচ্ছে সংগঠনটি। ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থীরাও। ভিপি পদের জন্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন মুহসিন হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ছাত্রলীগের একটি অংশ আলাদা প্যানেল দিয়েছে। ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহান খান এই প্যানেল থেকে ভিপি প্রার্থী। এটা কোনো পক্ষ বিপক্ষ নয়, এটা কোনো গ্রুপিং নয়। এখানে সবার নির্বাচন করার অধিকার আছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র হিসেবে আমাদের নির্বাচন করার অধিকার আছে। তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে তাদের আমরা আশা করি ঠিক করে হয়ে যাবে। এদিকে ডাকসু নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আদালত। ছাত্রদলের এক নেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই কথা জানায় উচ্চ আদালত। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। মেয়াদ উত্তীর্ণ মাংস, খেজুর সহ শিশু খাদ্য রাখার দায়ে তেজগাঁওয়ে 2টি হিমাগারের মালিককে 32 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি হিমাগার সিলগালাও ও এর মালিককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব জানায়, অভিযান চালিয়ে এই 2 হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ 500 মণ মাংস, রমজানে বিক্রির উদ্দেশ্যে রাখা 1200 মণ পচা খেজুর সহ শিশু খাদ্য জব্দ করা হয়।
ছত্রাকের আবরণ পরে সাদা হয়ে গেছে খেজুর। কোনো কোনো বস্তায় দেখা গেল পচে লেপ্টে আছে একটা আরেকটার গায়ে। 2004 ও 2006 সালে আমদানি করা প্রায় 1200 মন পচা খেজুর পাওয়া গেল রাজধানীর তেজগাঁওয়ে শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি হিমাগারে। উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে বিক্রি করা। হিমাগারটিতে আরও মিলেছে মেয়াদ উত্তীর্ণ জুস, কিশমিশ। অবৈধভাবে রাখা হয়েছে নানা ধরনের ভ্যাকসিনও। শুধু তাই নয়, মজুত করা সামুদ্রিক মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখা গেল পচা সাপও। গরুর মাংসের প্যাকেটে দেয়া হচ্ছে মহিষের মাংস। দুম্বার মাংসের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে। এসব খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে নামি দামি হোটেল, সুপার শপ, এমনকি পুলিশ হাসপাতালে। এখন যেটা বাইরে আছে এটা একদম নষ্ট হয়ে গেছে। এটা 24 ঘন্টার উপরে হয়ে গেছে। এটা ডিসপ্যাচ তো এমনি হয়ে গেছে। দুম্বার মাংস গত 5 মাস আগে ডিসপ্যাচ হয়ে গেছে। আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিছি। মিনা বাজার, ডেলি শপ এবং স্বপ্নতে। র‍্যাব বলছে এসব খাদ্যপণ্যে মেয়াদ বাড়িয়ে স্টিকার লাগাচ্ছে খোদ হিমাগার কর্তৃপক্ষ। 800 মনের উপরে মাংস হচ্ছে আমরা জব্দ করেছি, যেগুলি আজ থেকে প্রায় 5 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এবং প্রায় 1200 মনের উপরে খেজুর জব্দ করেছি। 32 লক্ষ টাকা জরিমানা এবং 18 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড আদেশ করা হয়েছে। এদিকে সোমবার রাতে তেজগাঁওয়ের প্যারামাউন্ট হিমাগারে অভিযান চালিয়ে আমদানি করা মেয়াদহীন প্যাকেটজাত দুধ জব্দ করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি 6তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর ভবনের আতঙ্কিত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা জানান, সোমবার দুপুর 12টার দিকে কামরাঙ্গীর চরের দক্ষিণ রসুলপুর এলাকার ওই ভবনটি কেঁপে ওঠে, প্রায় 3 থেকে 4 ফুট হেলে পড়ে। ডোবা ভরাট করে তৈরি বাড়িটির রাজুকের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা। সোমবার দুপুর 12টার দিকে হঠাৎ কাঁপুনি দিয়ে একদিকে হেলে পড়ে কামরাঙ্গীর চরের এই 6তলা ভবনটি। মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে ভবনটির বাসিন্দারা। হঠাৎ করে মানে ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়েছে, পরে মানুষ সবাই নাইমা গেছে। মার্কেটে চলে এসেছি, আমার ফোন দিছে যে এরকম ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং ধসে যেতেছে। এরপর আমি দৌড়ে যাচ্ছি। আমি মনে করছিলাম যে ভূমিকম্প উঠছে, পাশের বাড়ির মধ্যে আপনি একটা তত্ত্বী নামেন যে বিল্ডিং পড়ে যাইতেছে। তারপর মানুষজন ডাক্তার সবে উড়ে উড়ে নেমে এসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। একে একে উদ্ধার করে ভবনটির 10টি পরিবারকে। বিচ্ছিন্ন করা হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। এক পাশ প্রায় 2.5 ফিট 3 ফিট হেলে পড়ছে। এই জন্য বিল্ডিংটা যে কোনো মুহূর্তে হয়তো ধসে পড়তে পারে। হেলে পড়ার কারণ হিসেবে পুলিশ বলছে, বালু দিয়ে জলাশয় ভরাট করে ভবনটি তৈরি করেছিলেন বাড়ির মালিক। এসব এলাকা ছিল হলে যে ডাবা জায়গা, বালু দিয়ে ভরাট করে তারপরে অনেকেই বাড়ি করছে। যেটা সঠিকভাবে পাইলিং করা উচিত সেগুলো ছিল না বিধায় হয়তো আজকে এই ধরনের এই যে বিল্ডিং হেলে পড়ার কারণ হতে পারে। এটি তৈরিতে রাজুকের অনুমোদন নেওয়া হয়নি জানিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজুক কর্মকর্তা। রাজুকের যে নিয়ম ওই মেনে কিন্তু এটা করা হয়নি এগুলো, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। এটার প্ল্যান কিভাবে হয়েছে কিংবা কোন ইঞ্জিনিয়ার করেছে বা স্ট্রাকচারাল কি ফল্ট আছে সেটা অফিসিয়ালি আমরা পরে আইন অনুযায়ী দেখব। বিল্ডিং তো অটোমেটিক্যালি এটার বসবাস অযোগ্য যখন হয়ে যাবে তখন সেটা ভেঙে ফেলতেই হবে। অবৈধভাবে বাড়িটি নির্মাণ করায় বাড়ির মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবারে প্রবাসের খবর। কুয়েতে নানা আয়োজনে উদযাপিত হলো হালা ফেব্রুয়ারি উৎসব। এ উপলক্ষে বিভিন্ন এলাকা সাজানো হয় বর্ণিল সাজে। ঘোষণা করা হয় সরকারি ছুটির দিন। গৌরবময় দিনটি পালনে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরানো ঐতিহ্যবাহী গাড়ির প্রদর্শনী সহ নানা আয়োজন ছিল। 1961 সালের 25শে ফেব্রুয়ারি ব্রিটিশ উপনিবেশ থেকে এবং 1991 সালের 26শে ফেব্রুয়ারি ইরাকের আগ্রাসন থেকে মুক্ত হওয়ার পর থেকেই প্রতি বছর লিবারেশন ডে হিসেবে সম্মিলিতভাবে এই দুটি দিনকে জাঁকজমকভাবে পালন করে আসছেন কুয়েতিরা। এতে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি SM আনোয়ার শুভ। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সদস্য নাসির জামিল। এছাড়াও প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ। সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সৌদি আরবের মক্কায়। রোববার মক্কার স্থানীয় একটি হোটেলে মক্কা আওয়ামী ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মুসিও ও মক্কা হজ কাউন্সিলর মাকসুদুর রহমান। সম্প্রতি নানা ইস্যুতে বাংলাদেশ ব্যাংককে এড়িয়ে নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। সরকারের শীর্ষ পর্যায়ের মদত থাকায় এসব সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মনে করেন অর্থনীতিবিদরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সঠিক অবস্থানেই আছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনায় নীতিমালা গ্রহণ, সুদের হার নির্ধারণ, গ্রাহক স্বার্থ, মুদ্রার মান সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করার কথা বাংলাদেশ ব্যাংকের। কিন্তু গত বছর থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংককে এড়িয়ে বেসরকারি ব্যাংকগুলোর সুদ হার নির্ধারণ, গভর্নরকে সিআরআর কমানোর বিষয়ে তৎকালীন অর্থমন্ত্রী চাপ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর প্রভাব বিস্তারকে ব্যাংকিং খাতের জন্য আশঙ্কাজনক মনে করছেন অর্থনীতিবিদরা। যে ব্যাংক থেকে আমাদের তারল্য সংকটের শুরু আমরা বলি, সেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন একজন মন্ত্রী, যেটা আমাদের কিন্তু ব্যাংক আইনের বিরুদ্ধে যায়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের যে এক ধরনের বিভিন্ন বিষয়ে তার যে দিক নির্দেশনা দেয়া, তার থেকেও ছাপিয়ে গিয়ে অন্যান্য পক্ষ বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বিষয়গুলো দেখবার একটা জায়গা নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় সরকার প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকে ইনফ্লুয়েন্স করছে। এই যে শেষে যে ব্যাংক দেওয়া হলো কয়েকটা, বাংলাদেশ ব্যাংকের সমর্থন ছিল না, বোর্ডও রিফিউজ করেছিল। তবে বাংলাদেশ ব্যাংক বলছে সরকারের সাথে সমন্বয় করেই অর্থনৈতিক উন্নয়নে যথাযথভাবেই দায়িত্ব পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নমেন্টের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আরো পোটেনশিয়াল আরো কিছু সুন্দর তথ্য দেওয়ার জন্য যেটা দেওয়া কথা, সেটা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেও দিচ্ছে। এখানে অধিকার খর্ব আর কোন অধিকার খর্ব নয়, এই ব্যাপারে আমার মনে হয় বলার কোনো সমীচীন হবে বলে আমি মনে করি না। ব্যাংকিং খাত ঝুঁকিমুক্ত রাখতে ও নির্দেশনা সঠিকভাবে পরিপালনে সরকারের সব ধরনের প্রভাব থেকে বাংলাদেশ ব্যাংককে ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। সোমবার বিকেলে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান কমিটির প্রধান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দলও। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত 5 সদস্যের তদন্ত দল ঠাকুরগাঁওয়ের বহরমপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তারা, পরে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেন। বাকি প্রত্যক্ষদর্শীদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে ঘটনার বিবরণ জমা দিতে বলা হয়েছে। তদন্ত দলের প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে সবার সহযোগিতা চান। সরকারের উদ্দেশ্যটা কি? সঠিক ঘটনাটা উদ্ঘাটন করে এখানে সে যেই হোক, যারা দোষী তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। তো আশা করি আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন। এদিকে বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের 2 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। নিহতদের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। যাদের গরু দাবি করেছে তারা কেউ কেউ বাধা দিয়েছে, এর পরিপ্রেক্ষিতে গুলি করেছে, এই তথ্যগুলি তারা দিয়েছেন। সংশ্লিষ্ট আরো যে সকল পক্ষ আছে তাদের সাথে কথা বলার পর আমরা একটা সিদ্ধান্তে আসবো। তবে আমরা যেভাবে ধারণা করেছিলাম তথ্যগুলি পেয়ে গেছি। আমরা এতদিন মনে হয় যে বিচার হবে, আজকে মনে হচ্ছে যে সবাই ওপর থেকে আসছে, লোকজন আসছে, মিডিয়া জানছে, সবকিছু জানছে, বিধায় কিন্তু বিচারটা হবে। আজকে থেকে আবার তদন্ত ভালোভাবে শুরু হয়েছে। শুরু হওয়ার কারণে আমরা সুষ্ঠু বিচার অবশ্যই পাবো। আজকে হিসাব করে বুঝতে পারছি যে এটা বিচার হয় বা উপর থেকে যে হবে মনে হয়, আশা করি। আমরা চাই যেন এই নবাব হত্যার, এই সাদেক হত্যার সহ এই 6ষ্ঠ শ্রেণীর স্টুডেন্টের যেন এই হত্যার বিচার হয়। গত 12 ফেব্রুয়ারি বহরমপুরে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে 2টি মামলা করে বিজিবি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। জাহালমের রেশ কাটতে না কাটতেই এবার শুক্কুর শাহ। বাবার নাম ও নিজের নামে কিছুটা মিল ছিল বলে অপরাধ না করেও
1 বছর কারাভোগ করতে হয়েছে বরিশালের শুক্কুর শাহকে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। দায়ীদের বিচার হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। অপরাধ না করেই বরিশালের আগুলঝাড়ার আবুল কাশেমের ছেলে শুক্কুর শাহ ঢাকার শাহবাগ থানার একটি মাদক মামলায় 1 বছর কারাভোগ করেন। বিষয়টি অবগত হয়ে ঢাকার বিশেষ জজ আদালত 19 ফেব্রুয়ারি তাকে মুক্ত করেন। এ মামলার প্রকৃত আসামির নাম শুক্কুর আলী। তার বাবার নাম আবুল কাশেম হলেও তিনি মৃত, আর ঠিকানা ঢাকার হাজারীবাগে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শুক্কুর শাহের বাবা মা ও স্বজনরা। যে পোলার কথা কয় সেই পোলা তো নাম হলো শুক্কুরই, হ্যাঁ, আর আমার শুক্কুর শাহ বিনে দোষে এই ছেলেরে কামালে আটকে রাখলো। এই আর আমার বিচার দিতে হইবে। আমার পোলারে হারে আটকাই রাখছিল পুলিশে, আমি এর বিচার চাই। কারো মায়ের সন্তান যেন এইভাবে বিনা বিচারে বিনা অপরাধে কারাভোগ না করতে হয়, এর জন্য সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজের এই নেতা। আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনী হোক, অন্য কোনো কর্তৃপক্ষ হোক, তাদের এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এই জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দায়ীদের বিচার হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। মামলার তদন্তকারী কর্মকর্তার অবহেলা দায়ী এবং এই কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী বিভাগীয় এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেহেতু শুক্কুর শাহের জীবন থেকে অনেকগুলো মূল্যবান দিন হারিয়ে গিয়েছে, তাহলে তার জন্য রাষ্ট্র ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে। হাজারীবাগ থানার মাদকের একটি বিচারাধীন মামলায় জেলে ছিলেন এই শুক্কুর শাহ। তিনি জামিনও পেয়েছিলেন, কিন্তু শাহবাগ থানার মাদক মামলার পলাতক আসামি শুক্কুর আলী বলে শুক্কুর শাহকে গ্রেপ্তার দেখানোর জন্য ভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দেন। এ কারণে অপরাধ না করেই 1 বছর কারাভোগ করেন তিনি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। অমর একুশে গ্রন্থমেলা 2019-এর নতুন সংযোজন লেখক মঞ্চ। এখানে প্রতিদিন 5 জন লেখক কথা বলছেন পাঠকদের সঙ্গে, জানাচ্ছেন লেখার পেছনের গল্প। তরুণ লেখকরা স্বাগত জানালেও প্রকাশকদের দাবি এই মঞ্চে তাদেরও অংশগ্রহণ থাকা উচিত। আগামী বছর এই মঞ্চের পরিসর বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পারমিতা হিপের রিপোর্ট। তখনই তো পুরুষরা কাজে আসে। আর বিদেশি বিভিন্ন সাহিত্য আসরে লেখকের সঙ্গে সরাসরি আলাপের আয়োজন মিট দ্য অথরের আদলে এবার বইমেলায় ছিল লেখক মঞ্চ। প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। 2018 সালের 1 মার্চ থেকে বইমেলা 2019-এ প্রকাশিত বইয়ের নির্বাচিত লেখকরা পাঠকদের সঙ্গে কথা বলেন এ মঞ্চে। আয়োজকরা বলছেন বিশেষ করে তরুণ লেখকদের জন্যই এই আয়োজন। প্রতিদিন 5 জন লেখক থাকেন এবং প্রত্যেকে 20 মিনিট করে কথা বলেন। এর মধ্যে ভাগ করা আছে 20 মিনিটের মধ্যে তিনি হয়তো 10 থেকে 15 মিনিট কথা বলেন, বাকি সময়টা উনি যারা প্রত্যক্ষ দর্শক থাকে, তার পাঠক থাকতে পারে, তারা প্রস্তুতের মধ্য দিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়। আমরা এমন একটা মঞ্চ করব যেখানে অপেক্ষাকৃত তরুণরা প্রাধান্য পাবে এবং তারা সরাসরি তাদের পাঠকদের সঙ্গে, সাহিত্য সমজদারদের সঙ্গে একটা মিথস্ক্রিয়ামূলক অংশগ্রহণের ভিত্তিতে একটা অনুষ্ঠান হবে। তরুণ লেখকরা বলছেন পাঠকদের সঙ্গে সম্পৃক্ততা ও প্রবীণ লেখকদের সঙ্গে মত বিনিময়ের দারুণ প্ল্যাটফর্ম এটি। নতুন করে একটা সূত্র তৈরি হলো এখানে, কারণ এতদিন তো এটা ছিল না। লেখক যারা আছে, কবি সাহিত্যিক, তাদের তো সরাসরি এভাবে আমরা দেখতে পাই না। লেখক যেমন প্রিপারেশন নিতে পারছে যে সে কিভাবে কাজ করবে বা কিভাবে লিখতে হয় বা কিভাবে তার ধরনগুলো থাকে, আবার সাথে সাথে কিন্তু আপনার যে লিখছে তার সম্পর্কে কিন্তু বেশ ভালো জানা যায়। লেখকদের কাছে সমাদর পেলেও মেলার মাঠের শেষ অংশে ঠাঁই হওয়ায় সাধারণ পাঠকদের চোখ এড়িয়ে যাচ্ছে লেখক মঞ্চ। আর প্রকাশকরা মনে করছেন এই মঞ্চে যুক্ত করা উচিত তাদেরও। এক করে এমনি জাস্ট আমি দেখেছি, কিন্তু অত ভালো করে পর্যবেক্ষণ করার সুযোগ হয় নাই। লেখক মঞ্চর কাছে আসলে আমার যাওয়া হয়নি, যে কারণে আসলে এটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। মঞ্চটি যদি লেখক, প্রকাশক এবং পাঠক মঞ্চ হতো তবে এটি নতুন মাত্রা পেত। প্রতিদিন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত লেখক মঞ্চে কথা বলেন লেখক সাহিত্যিকরা। আগামী বছর এই আয়োজনের পরিসর আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। শহরের যান্ত্রিকতা ভুলতে নৈসর্গিক প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে রাঙামাটিতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। ফেব্রুয়ারিতে বিভিন্ন ছুটির কারণে এ সময় পর্যটক আগমন বেড়েছে কয়েক গুণ। বাড়তি পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেল ব্যবসায়ীদের। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবির রিপোর্ট।
টানা ছুটিতে রাঙামাটি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের এখন উপচে পড়া ভিড়। পুরো শহর এখন পর্যটকদের পদচারণায় মুখর। নগর জীবনের ক্লান্তি দূর করতে পাহাড়ি এই জনপদে ভিড় করা এসব পর্যটকরা রাঙামাটির অপার সৌন্দর্যে মুগ্ধ। ঘুরতে আসা পর্যটকদের বিনোদনের প্রধান আকর্ষণ ছিল কাপ্তাই হ্রদ ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। ঝুলন্ত সেতু, পলওয়েল সহ নানা পর্যটন স্পটগুলোতে এখন হাজারো মানুষের সরব উপস্থিতি। এখানে সব প্রাকৃতিক জিনিসগুলি খুবই সুন্দর। আমার রাঙামাটি এসে খুব ভালো লেগেছে। প্রাকৃতিক পরিবেশের যে ছোঁয়া আমরা আসলে এই শহরে যারা থাকে তারা পাই না, এখানে এসে বোঝা যাচ্ছে আসলে আমাদের দেশ অনেক সুন্দর। এদিকে বাড়তি পর্যটকদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের। রাঙ্গামাটিতে আরো যদি বেশ কিছু হোটেল থাকতো, ওই হোটেলগুলি তো ভরপুর থাকতো। নেক্সট যদি এরকম টুরিস্ট আসে তাহলে আমরা বিগত দিনের ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবো। পর্যটকের আগমনে বিকিকিনি বেড়ে যাওয়ায় খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও। আমাদের বেচা বিক্রিও খুব ভালো হচ্ছে। আমরা আশা করি যে এভাবে যেন আমাদের টুরিস্ট আমাদের রাঙামাটিতে আসে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে পর্যটন স্পটে ঘোরাঘুরি করতে পারে তার জন্য টুরিস্ট পুলিশ কাজ করছে। অন দ্য স্পটে আছি যাতে টুরিস্টরা তাদের স্পটগুলোতে সুন্দরভাবে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন কর্পোরেশনের সব রুম বুকিং রয়েছে বলে জানিয়েছেন পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক। সবকিছু আবহাওয়া ঠিক থাকলে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আশা করছি গতবারের চাইতে সব অঙ্কে আমরা সীমা অতিক্রম করতে পারবো। প্রতি বছর রাঙামাটি জেলায় 5 লাখ পর্যটকের আগমন ঘটলেও গত 3 দিনে লক্ষাধিক পর্যটকের আগমন হয়েছে বলে জানিয়েছে পর্যটন কর্পোরেশন। সময় সংবাদ, রাঙামাটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছেন প্রায় 2000 পর্যটক। উপজেলা প্রশাসন জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকালে টেকনাফে বৃষ্টি হয়। ঝোড়ো হাওয়ার কারণে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনগামী যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সেন্ট মার্টিনে অবস্থানকারী প্রায় 2000 পর্যটক আটকা পড়েছেন বলে জানান সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নূর আহমদ। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে আটকা পড়াদের দুর্ভোগ লাঘবে হোটেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চকবাজারে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহতের সংখ্যা এখন 68। 1 মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের, সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা। বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। সিভিল এভিয়েশনের মামলা, পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা শিমলাকে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল। ছাত্রদলের মোস্তাফিজ আনিস পরিষদ, কোটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল ঘোষণা। এবং রাজধানীতে 2 হিমাগার থেকে 1200 মন পচা খেজুর ও 500 মন মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ, 32 লাখ টাকা জরিমানা। সরবরাহ হতো নামি দামি সুপার শপে। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।